হ্যালো। হ্যালো। সবাইকে শুভ সকাল। কথা শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা? সবাইকে শুভ সকাল। কথা শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা? সবাইকে শুভ সকাল। আপনাদের অনেকেরই চাওয়া ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মানবন্টন পরিবর্তন হচ্ছে, সেই মানবন্টন পরিবর্তনে আমাদের উপর যে ইফেক্ট পড়ছে সেটা আমরা কিভাবে সমাধান করব। সার্কুলার এর আগে হয়েছে, পুনরায় আবার মানবন্টনে কিছু পরিবর্তন এসেছে। তো সবাইকে একটু মেনশন করে দেন, আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে মেনশন করে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্টন নিয়ে আজকে যারা সমস্যা বোধ করছেন তাদের জন্যই আজকের এই লাইভ সেশনটি। আজকের লাইভ সেশনে আপনাদের সরাসরি আপনাদের সাথে কথা হবে। আপনারা কমেন্টে যা বলবেন সেসব বিষয়ের সমাধান দেওয়া হবে, তাই বন্ধুদেরকে মেনশন করেন। অনেকেই যুক্ত হচ্ছেন। জি, আচ্ছা, কার কি জানার আছে একটু কমেন্ট করেন। হ্যাঁ, আপনাদের কার কি জানার আছে কমেন্ট করেন। কমেন্টে যে সকল বিষয়গুলো আসবে সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। কমেন্টে যে সকল বিষয় আসবে সে সকল বিষয় নিয়েই আলোচনা করা হবে। একটু কমেন্ট করেন কে কোন বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ারলি জানতে চান। রেজা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, শুরু করছি। সবাইকে শুভ সকাল। রমজান মাসে এই সকালবেলা আসলে ক্লাস করা খুব কঠিন, অনেকেই এখনো ঘুম থেকে ওঠেননি, ঘুমাচ্ছেন। তারপরে যেহেতু আমাদের প্রয়োজন। জি, ফারজুল ইসলাম স্যার, আপনাকে সুন্দর লাগছে, ধন্যবাদ ফারজুল। আমরা একটু আলোচনায় চলে যাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্টন পরিবর্তন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্টন পরিবর্তন হয়েছে গতকালকে 6 তারিখ। গতকাল 6 তারিখে আমাদের এই ফলাফলটা আমরা পাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্টন পরিবর্তন হয়েছে। এই মানবন্টন পরিবর্তনের কতটুকু যৌক্তিকতা আছে সেটা জানি না, তবে আগে যা ছিল সেটাতেই হয়তো চলতে পারত। জি, অভিলাষ রয় দাদা, নমস্কার। নমস্কার। আলাদা বিষয়ভিত্তিক পরীক্ষা হবে নাকি? এমডি হোসেন মাহমুদ, হ্যাঁ, আলাদা বিষয়ভিত্তিক তো অবশ্যই পরীক্ষা হবে। আগে আমাদেরকে সার্কুলারটা ভালো করে পড়তে হবে। সবাইকে বলবো সার্কুলার আমাদেরকে আগে ভালো করে পড়তে হবে। পূর্বের যেটা সার্কুলার ছিল, পূর্বের সার্কুলার কেমন ছিল এবং বর্তমানে সার্কুলারে কি পরিবর্তন এসেছে সেটা দেখতে হবে। আমাদেরকে অবশ্য বলেই রেখেছে, উল্লেখ্য যে 20/1/2025 প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। তাহলে গত মাসের 20 তারিখে যে সার্কুলারটা আমাদের প্রকাশিত হয় সেখানে যা কিছু বলা হয়েছে এখানকার এইটুকু পরিবর্তন ছাড়া সবকিছুই ঠিক থাকবে। তাহলে আগের সার্কুলারটা পুরোটাই ঠিক আছে, শুধু তার মধ্যে একটু মানবন্টন পরিবর্তন। এর আগে মানবন্টন পরিবর্তনে কি কি ছিল যদি আমরা বলি, তাহলে সেখানে আমরা পাই বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান, এই তিনটার মানের শুধুমাত্র পরিবর্তন করেছে। বর্তমানে তিনটা মানের পরিবর্তন করেছে। এর আগে বিজ্ঞান বিভাগের যারা ছিলেন, বিজ্ঞান বিভাগের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ছিল 50 মার্কস। বিজ্ঞান বিভাগের যারা, তাদের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে ছিল 50 মার্কস, ঠিক আছে। আর বাকি 50 মার্কস ছিল হচ্ছে সাবজেক্টিভ বিষয়। কিন্তু এখন পরিবর্তন হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে সবার জন্যই হয়েছে 60 মার্কস, সবার জন্যই হয়েছে
60 মার্কস। তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবার জন্য 60 মার্কস। বাংলাতে 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানও 20, এই 3-20-এ 60। পরিবর্তন কি তাহলে? পরিবর্তন যদি আমরা বলি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের মানবন্টনে সাধারণ জ্ঞানে ছিল 10, সেই 10 থেকে এখন হয়েছে 20। এছাড়া বাকি যা কিছু আছে, আসলে টেনশনের কিচ্ছু নাই, বাকি যা কিছু আছে সবকিছুই ঠিক আছে। ঠিক আছে, বাকি যা কিছু আছে সবকিছুই ঠিক আছে। আচ্ছা, নীলঞ্জনা নদী বলেছে মানবিক বিভাগে তো অনেক সাবজেক্ট আছে, এখন কি সব সাবজেক্ট সম্পর্কে অভিজ্ঞতা রাখতে হবে, নাকি আমরা এইচএসসি তে যে সাবজেক্টগুলো নিয়েছিলাম সেগুলো পড়ব? একটু জানান স্যার। হ্যাঁ, অবশ্যই। আবু বকর শেখ সাহিম বলেছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এখানে প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে আমরা ফুল সিলেবাস পড়িনি। আমরা এইচএসসি তে যা পড়েছি তার উপরেই কিন্তু আমাদের সাবজেক্টিভ বিষয়গুলোর এডমিশন হবে, তার উপরেই হবে। তাহলে আমরা কি কি পড়ব? বাংলার ক্ষেত্রে যদি বলি তাহলে গদ্য আর পদ্য যেটা শর্ট সিলেবাস আছে, সেই সিলেবাসে পরীক্ষা হবে। ব্যাকরণের বিষয়টা যখন আসবে, ব্যাকরণ বিষয়টা কিন্তু বাড়বে। তাহলে বাংলার ক্ষেত্রে গদ্য পদ্য উপন্যাস যেটা আছে সেটাই, শুধুমাত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্যাকরণ বিষয়টা এলাবোরেট হবে। ঠিক আছে, ব্যাকরণের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো সংযুক্ত হবে। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রেও ব্যাকরণ বিষয়টা পুরোটাই পড়তে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এখন পর্যন্ত যেটা আমরা জানি, সাধারণ জ্ঞান এখানে যেহেতু বলাই হয়েছে অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে, সে শর্তে এখন পর্যন্ত আমরা বলতে পারি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর উপরেই থাকবে 20 মার্ক। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর উপরেই থাকবেন 20 মার্কস। আমাদের সাধারণ জ্ঞান শিক্ষক দেখছেন, মামুনুর রশিদ স্যার দেখছেন যে সাধারণ জ্ঞান এখন পর্যন্ত যেহেতু আমাদের এখানে নির্দেশনায় বলা আছে অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে, তাহলে এখন পর্যন্ত আমরা যেটা পাই সে অনুযায়ী বাংলাদেশ বিষয়াবলীর উপরেই থাকছে 20 মার্কস। যে এখন সাবজেক্টিভ বিষয় যদি এখন আমরা বলি, সাবজেক্টিভ বিষয় যদি আমরা বলি, ঠিক আছে, মানবিকের ক্ষেত্রে খুবই সমস্যা। যারা মানবিকে আছেন তারা একটু দেখেন, মানবিকের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট আছে। মানবিকের ক্ষেত্রে প্রায় 14-15টা সাবজেক্ট আছে। আপনারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, এর মধ্যে 4টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো 4টা সাবজেক্ট, যেটা পড়েছেন সেটার উপরেও দিতে পারেন, যেটা পড়েননি সেটার উপরে পরীক্ষা দিতে পারবেন। তাহলে বিষয়টা কি থাকবে? এখানে আমরা নিতে পারি সমাজ বিজ্ঞান সাবজেক্ট, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস। ঠিক আছে, এই সাবজেক্টগুলো ম্যাক্সিমামেরই থাকে। সমাজবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস এগুলো যাদের আছে তারা তো সেই সাবজেক্টগুলো অবশ্যই পড়বেন। এর পাশাপাশি আর অন্যান্য সাবজেক্ট কি হতে পারে? বিগত সালের প্রশ্ন, সর্বশেষ যে প্রশ্ন আমরা দেখেছি সেখানে মানবিকের 10টা সাবজেক্ট এসেছিল, 10টার মধ্যে যে কোনো 4টা আমাদেরকে সিলেক্ট করতে হয়েছে। ঠিক আছে, এখন ধরে নেন যে আপনি পৌরনীতি পড়েন নাই, এইচএসসি তে পৌরনীতি পড়েন নাই। ঠিক আছে, যদি এইচএসসি তে পৌরনীতি না পড়েন তাহলে আপনি এই পৌরনীতির উপরে পরীক্ষা দিতে পারবেন কিনা একটু ভালো করে খেয়াল করেন। তাহলে আপনি পৌরনীতির উপরে পরীক্ষা দিতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে আমরা বিগত সালে যেটা জেনেছি, আপনি এখানকার যে কোনো সাবজেক্টেই পরীক্ষা দিতে পারবেন। আপনার এখানে গোল গোল করে পয়েন্ট থাকবে, আপনি যেই সাবজেক্ট পরীক্ষা দিবেন সেই সাবজেক্টের বৃত্ত ভরাট করবেন। ধরেন আপনি পৌরনীতি পরীক্ষা দিবেন, তাহলে পৌরনীতির বৃত্তটা ভরাট করবেন। এখন পৌরনীতির যে কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলো আপনি সলভ করবেন। ঠিক আছে, তাহলে আপনার এইচএসসি তে কি সাবজেক্ট ছিল না ছিল সেটা ফ্যাক্ট নয়, আপনি এখানকার যে কোনো 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে পারবেন। তাহলে মানবিকে যারা আছেন তারা মনে হয় বুঝতে পেরেছেন যে কোনো 4টা সাবজেক্টে আপনারা পরীক্ষা দিতে পারবেন, যে কোনো 4টা সাবজেক্ট সিলেক্ট করে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এখন এখানে 5টা সাবজেক্ট পেলাম, আরো সাবজেক্ট কি হতে পারে? যেমন সমাজকর্ম থাকতে পারে অনেকের,
সমাজকর্ম থাকতে পারে। বিগত সালে দেখা গেছে ভূগোল সাবজেক্টের উপরে কোশ্চেন হয়েছে, ভূগোল সাবজেক্টের উপরে কোশ্চেন হয়েছে। ইসলাম শিক্ষার উপরে কোশ্চেন হতে পারে, ইসলাম শিক্ষা, ঠিক আছে, ইসলাম শিক্ষার উপরে কোশ্চেন হতে পারে। এখন বলতে পারেন কৃষি শিক্ষা আছে, গার্হস্থ্য শিক্ষা আছে, মনোবিজ্ঞান আছে, পরিসংখ্যান আছে, এগুলোর উপরে হবে কিনা। হ্যাঁ, বিগত সালে সেরকমটা দেখা যায় নাই, বিগত সালে সেরকমটা দেখা যায়নি। তাহলে মোটামুটি আপনারা যে কোনো 4টা সাবজেক্ট সিলেক্ট করে পরীক্ষা দিবেন। এটা আপনার এইচএসসি থাকুক আর না থাকুক, যে কোনো 4টা সাবজেক্ট সিলেক্ট করে আপনারা পরীক্ষা দিবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা, যারা মানবিক বিভাগে আছেন তাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। জি, হোসেন মাহমুদ বলেছে বিএমটি থেকে কিভাবে পড়বে। যে বিএমটি বিষয়টিও আসছে, বিএমটির বিষয়টি আসছে। সাগর আকন্দ বলেছে মাদ্রাসা থেকে যারা দিবে তাদেরটা বুঝিয়ে বলেন। জি, আপনারটাও আসছে। আচ্ছা, মানবিক বিভাগ থেকে যারা একটু কমেন্ট করেন ঠিক আছে কিনা, বুঝতে পেরেছেন কিনা। আপনাদের এইচএসসি তে যে সাবজেক্ট ছিল সে সাবজেক্ট অথবা সেই সাবজেক্টের বাইরে যে কোনো 4টা সাবজেক্ট সিলেক্ট করে আপনার 40 মার্কসের পরীক্ষা দেবেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 60 মার্কস, আর মানবিক বিভাগের আপনার যে কোনো 4টা সাবজেক্টের উপরে প্রশ্নে যেটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে যে কোনো 4টা সাবজেক্টের মধ্যে আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে আপনারা 40 মার্কস। ঠিক আছে, কমেন্ট পাচ্ছি না। জি জি, বুঝতে পারছি। জি, পৌরনীতি আর ইসলামের ইতিহাস ছিল, আর 2টা আরবি ছিল। আচ্ছা, এক্ষেত্রে আপনার আরবি বিষয়ের উপরে সাগর আকন দেখেন, এই বিষয়ে আপনার আরবি বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন থাকবে না, আরবি বিষয়ের উপরে প্রশ্ন থাকবে না। আপনাকে এখানকার যে কোনো 2টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার পৌরনীতি, ইসলামের ইতিহাসের পাশাপাশি যে কোনো 2টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি সমাজবিজ্ঞান একটা সাবজেক্ট নেন, হ্যাঁ, সমাজবিজ্ঞান একটা সাবজেক্ট নেন, ইতিহাস একটা সাবজেক্ট নেন। ইতিহাস কেন নেবেন, ইতিহাস নিলে আপনার বাংলাদেশ বিষয়াবলী যে আছে সাধারণ জ্ঞান সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইতিহাস আর সমাজবিজ্ঞান এই 2টা সাবজেক্ট আপনারা নেন, ইতিহাস সমাজবিজ্ঞান এই 2টা সাবজেক্ট নেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফারা কায়সার বলেছে স্যার আমার এইচএসসি তে ভূগোল ছিল, তারপরে ধর্ম ছিল, সমাজবিজ্ঞান আর পৌরনীতি ছিল, এই 4টা থেকে কি প্রশ্ন আসবে? হ্যাঁ, এই 4টা থেকে আপনার প্রশ্ন আসবে, এই 4টা থেকে প্রশ্ন আসবে। তবে পারলে আর একটা ইতিহাস, বাংলাদেশ বিষয়াবলী পড়লেই আপনার ইতিহাস পড়া হয়ে যাবে। সবাই মনে রাখেন, বাংলাদেশ বিষয়াবলী পড়লেই ইতিহাস পড়া হয়ে যাবে। সেহেতু ইতিহাসটার উপরে আপনারা একটু জোর দিতে পারেন, এক্সট্রা একটা রাখতে পারেন। বলা যায় না কোনটা দিতে পারে কোনটা নাও দিতে পারে, কারণ আপনাদের মানবিকের অনেকগুলো সাবজেক্ট, প্রায় 15টা সাবজেক্টের বিষয় থাকে এখান থেকে যে কোনো 10টা সাবজেক্ট উপরে প্রশ্ন হবে। সেই ক্ষেত্রে এমনও হতে পারে আপনার ভূগোল সাবজেক্টটা মাইনাস হতে পারে, অথবা আপনার ইসলাম শিক্ষা মাইনাস হতে পারে, এরকম যে কোনো একটা মাইনাস হতে পারে। জি, সাগর আকন্দ, কনফিউশন দূর হয়েছে আপনার। হ্যাঁ, গতকালকে থেকে পেজে দেখছিলাম আপনি কমেন্ট করছিলেন যে এই বিষয়গুলো কিভাবে সমাধান হবে, আপনার সমাধান করতে পেরেছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আসি যারা বিএমটি এবং কমার্সের আছেন, যারা বিএমটি এবং কমার্সের আছেন তাদের বিষয়টি, তাদের বিষয়ে কোনো জটিলতা নেই। যারা বিএমটি 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 আপনাদের পূর্বেও যা ছিল এখনো তাই আছে। আপনারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হ্যাঁ, এর পাশাপাশি হিসাব বিজ্ঞান আর ম্যানেজমেন্ট, এগুলো সবগুলোতে আপনাদের 20 মার্কস করে থাকবে। 20 20 20 20 20, মোট 100, মোট 100 মার্ক। দেখেন, এগুলো সবগুলোতে আপনাদের 20 করে থাকবে, মোট 100 মার্ক। যারা বিএমটি আছেন এবং কমার্স সেকশনে আছেন, কমার্সের স্টুডেন্ট, যারা ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট, আপনাদের কোনো টেনশন নাই। আপনাদের এই 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, 5 20 100। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনাদের 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা, 5 20 100, 5 20 100। সবাই আজকের এই ক্লাসটি একটু শেয়ার দেবেন, সবাই আজকের ক্লাসটি শেয়ার দিবেন, এবং এখনো আপনাদের যেসব বন্ধু বান্ধব এখানে জয়েন করেনি তাদেরকে একটু জয়েন করার ব্যবস্থা করেন, মেনশন করেন তাদের। জাহিদ হাসান বলেছেন সাগর আকন্দ মানবিক বিভাগে তো বাংলা ইংরেজি 25 মার্ক,
না, মার্ক পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা এসেছি, আপনি হয়তো এখনো অবগত হননি। ঠিক আছে, আপনি হয়তো এখনো অবগত হননি, মার্কসের পরিবর্তন হয়েছে। গতকালকে নোটিশ এসেছে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা সবার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সমান থাকবে 3-20-60, আর এইদিকে সাবজেক্টিভ বিষয়ে থাকবে 40 মার্কস। ঠিক আছে, একটু ঠিক করে নেবেন। জাহিদ হাসান, আপনি যেটা জানেন সেটা পূর্বেরটা জানেন, গতকালকে নতুন করে আবার প্রকাশিত হয়েছে, মানবন্টনে একটু পরিবর্তন এসেছে। ঠিক আছে, তাহলে আপনি একটু সংশোধন হয়ে নেন এবং বিষয়টা আজকে ক্লিয়ার করে নেন, ক্লাসে ক্লিয়ার করে নেন। মিম আক্তার মুন্নি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি মানবিকের, আমার কৃষি ছিল, কৃষি হবে না, না হলে তার বদলে কি করব? হ্যাঁ, কৃষি আসার সম্ভাবনা নেই, বিগত সালে কৃষির উপরে প্রশ্ন হয়নি, সেহেতু আপনাকে আমি বলবো যে আপনি সাধারণ জ্ঞান যদি ভালো করে পড়তে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইতিহাসটা পড়া হয়ে যাবে 60 থেকে 80%। সেই ক্ষেত্রে আপনি ইতিহাস সাবজেক্টের উপরে একটু প্রিপারেশন নিতে পারেন, ইতিহাস। আর যদি ইতিহাস থেকেও থাকে তাহলে আপনি সমাজবিজ্ঞান বা পৌরনীতি এগুলোর উপরে একটু প্রিপারেশন নেবেন। ঠিক আছে, সবাই 4টার জায়গায় যদি 5টা সাবজেক্টের প্রিপারেশন নেন তাহলে সেটা খুবই ভালো হয়। হ্যাঁ, মানবিকের ক্ষেত্রে একটু জটিলতা এখানে, কারণ মানবিকের অনেকগুলো সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর মধ্যে 10টা সাবজেক্ট থাকবে, তার মধ্যে যে কোনো 4টা সাবজেক্ট আপনি পছন্দসই পরীক্ষা দিবেন। আপনার এইচএসসি তে ছিল কি ছিল না সেটা দেখার বিষয় নেই, আপনি যে কোনো 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, যারা ম্যানেজমেন্ট বিএমটি, যারা বিএমটি এবং কমার্সে ছিলেন তারাও মনে হয় বুঝতে পেরেছেন, যারা বিএমটি এবং কমার্স ছিলেন তারাও মনে হয় বুঝতে পেরেছেন। ঠিক আছে, যদি বুঝতে পারেন তাহলে ডান লিখেন। আচ্ছা, পরবর্তীতে আমি এবার একটু বিজ্ঞান যারা আছেন তাদের নিয়ে বলতে চাই, তবে আপনারা আপনাদের কমেন্টগুলো করতেই পারেন, আপনারা যা যা জানতে চান সেগুলো আপনারা আজকে এখানে ক্লিয়ার হতে পারেন। আচ্ছা, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছেন, এখন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছেন, আপনাদের যে সকল প্রশ্ন আছে আপনারা সেগুলো প্রশ্ন করতে পারেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছেন, যে সকল প্রশ্ন আছে আপনারা সেই সকল প্রশ্নগুলো কমেন্ট করেন, আমি সকল প্রশ্নের সমাধান দিচ্ছি। জি, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বাংলায় 20 মার্কস বর্তমান অনুযায়ী, ইংরেজিতেও 20, সাধারণ জ্ঞানেও থাকছে 20। পরবর্তীতে তাহলে 40 মার্কস থাকবে আপনার সাবজেক্টিভ বিষয়ে। তাহলে এই যে 40 মার্ক আপনার সাবজেক্টিভ বিষয়ে, সেই সাবজেক্টের মধ্যে আপনার 40 মার্কসের মধ্যে আপনারা পাচ্ছেন পদার্থ, রসায়ন, জীব বা গণিত, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। এই পদার্থ, রসায়ন, জীব অথবা উচ্চতর গণিত এখান থেকে থাকবে আপনার 40 মার্ক। এখন প্রশ্ন কিভাবে হতে পারে? আচ্ছা, জাটলি মার্মা বলেছে স্যার মাইনাস পয়েন্ট আছে নাকি? না, বিগত সার্কুলারেও ছিল না, বর্তমানেও নেই, কোনো মাইনাস পয়েন্ট এখানে নেই, নেগেটিভ মার্ক কোনো থাকবে না, কোনো নেগেটিভ মার্ক নেই, সেহেতু আপনারা নিশ্চিন্তে পরীক্ষা দিবেন। হ্যাঁ, এবং পাস মার্ক হচ্ছে আপনাদের মাত্র 35 পেলেই পাস। এখন অনেকেরই প্রশ্ন ছিল, বাংলায় কি আলাদা করে পাস হতে হবে, ইংরেজিতে কি আলাদা করে পাস হতে হবে কিনা? ঠিক আছে, আপনাদেরকে এবার প্রথমবার খুবই সহজ করে দিয়েছে, আপনার কোনো সাবজেক্টে আলাদা করে পাস হতে লাগবে না। আপনার যদি কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে, বিশেষ করে যদি ইংরেজিতে দুর্বলতা থাকে, আপনি যদি ইংরেজি না দাগায়ও শুধুমাত্র আপনি অন্যান্যগুলো দাগিয়েও যদি 35 পেতে পারেন তাহলেই কিন্তু আপনার পাস মার্ক চলে আসবে। তাহলে আমার একটু হাসি পাচ্ছে, আমাদের পার্থ প্রতিম দাস দাদা বলেছে জামাই লাগছে। জি, আচ্ছা, তো আসি এখানে। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে, যে কোনো সাবজেক্ট থেকে আমরা যদি ইংরেজি সাবজেক্ট আর কি না দাগাই, ইংরেজি সাবজেক্ট না দাগাও যদি আমার 35 আসে তাহলে কিন্তু আমার পাস মার্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাস মার্ক হলেই কি আমি সাবজেক্ট পাবো, বা যে কলেজ চয়েস দিয়েছি সেখানে কি আমি চান্স পাবো? এই ক্ষেত্রে কোনো ধরনের নিশ্চয়তা নাই। আপনার 35 হচ্ছে পাস মার্ক,
এই পাস মার্কে আপনি যে কলেজ চয়েস দেবেন সেই কলেজে আপনি চান্স পাবেন কিনা সেটা ডিপেন্ড করছে আপনার টোটাল মার্কিং এর উপর, আপনার টোটাল মার্কিং এর উপর, এবং আপনার ওখানে যারা অ্যাপ্লাই করেছে তারা যে ধরনের মার্কস পাবে তার উপর। কারণ আমি যদি বলি যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি পদার্থ সাবজেক্ট নিতে চান, এই পদার্থ সাবজেক্টে যারা অ্যাপ্লাই করেছে দেখা গেল যে সর্বশেষ যে 40 পেয়েছে সে পর্যন্ত টিকানো হয়েছে, তাতেই সিট শেষ, ঠিক আছে। সেই কলেজে সিট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তার নিচে যারা পাবে তারা তো আর চান্স পাবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে শুধু 35 পাস মার্ক নিয়ে চিন্তা করলে হবে না, আপনাকে এখানে অবশ্যই অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে হবে, অনেক ভালো একটা মার্কস ক্যারি করতে হবে, অবশ্যই আপনাকে ভালো একটা মার্ক ক্যারি করতে হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে মান বন্টন এবং 35 পাওয়ার বিষয়টা আমরা জানলাম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এসএসসি এবং এইচএসসির উপরে কিন্তু 100 মার্ক রয়েছে। তাহলে আমাদের পরীক্ষায় হচ্ছে 100 মার্ক এবং এসএসসি আর এইচএসসির রেজাল্টের উপরে থাকবে 100 মার্ক। তাহলে খেলাটা কিন্তু এখানেই, খেলাটা এখানে আপনার যে মার্কসটা আছে সেই মার্কস টোটাল হচ্ছে, অর্থাৎ টোটাল 200 মার্কের পরীক্ষা পাচ্ছে। তাহলে সেটা নিয়ে একটু আলোচনায় আসি। তাহলে টোটাল 200 মার্ক, তাহলে এমসিকিউ পরীক্ষা দিব আমরা, সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ পরীক্ষা দিব 100 মার্কের, এবং রেজাল্ট আমাদের রেজাল্টের উপরে থাকবে হচ্ছে 100 মার্ক, ঠিক আছে। তাহলে সাবজেক্টিভ পরীক্ষার উপরে আমরা পাচ্ছি 100 মার্ক এবং রেজাল্টের উপরে পাচ্ছি আমরা 100 মার্ক। তাহলে সাবজেক্টিভ নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এবার রেজাল্ট নিয়ে আলোচনা করি। রেজাল্টের যে বিষয় সেটা হচ্ছে এসএসসির উপরে বলা হয়েছে, এসএসসির উপরে থাকবে 40 মার্ক, এবং এইচএসসি যে আমার রেজাল্ট আছে সেই এইচএসসি রেজাল্টের উপরে থাকবে 60 মার্কস। এখন ধরে নিলাম যে আপনি এসএসসি তে 4 পেয়েছেন, এসএসসি তে জিপিএ 4 পেয়েছেন, হ্যাঁ জিপিএ 4 পেয়েছেন, এবং এইচএসসি তে আপনি 3.50 পেয়েছেন। তাহলে আপনি 100-র মধ্যে কত পাচ্ছেন? তাহলে আপনি 100-র মধ্যে কত পাচ্ছেন? এমডি কাউসার আলী বলেছেন কোন বইটা ভালো হবে? আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্ল্যাটফর্মের এক সেট লেকচার শিট সংগ্রহ করতে পারেন, এক সেট লেকচার শিট আপনি সংগ্রহ করতে পারেন, এবং আমাদের এক্সাম ব্যাচে বর্তমানে ভর্তি চলছে মাত্র 490 টাকায়। সেই ক্ষেত্রে আপনি এই 490 টাকা দিয়ে আমাদের এই এক্সাম ব্যাচ কন্টিনিউ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন, তাহলেই হবে। জি, মরিসন হোসেন বলেছেন স্যার সাজেশন দেবেন প্লিজ, মৌলিক জিকে বইটা থেকে সব পড়লে হবে নাকি? জি, সেখান থেকে সব পড়লে হবে কিনা সেটা বলাটা পুরোটাই আর কি হচ্ছে একটু কনফিউশন। এখানে আরো একটু আপনি যদি সাবজেক্টিভ বিষয়ে গুরুত্ব দেন তাহলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। সেখানে স্বল্প পরিসরে দেওয়া আছে, হাইলাইট করা আছে, সেই ক্ষেত্রে সেখান থেকেও হবে। অবশ্যই ভালো করার জন্য আপনি যদি বিষয় ভিত্তিক সাবজেক্টে গুরুত্ব দেন তাহলে আরো বেশি ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, এবার আসি, এসএসসি তে আপনি পেয়েছেন 4 এবং এইচএসসি তে পেয়েছেন 3.50, তাহলে আপনার মার্ক বন্টনটা কি হবে? আচ্ছা, এখানে 40, আমরা 40কে যদি জিপিএ 5 দিয়ে ভাগ করি, দেখেন জিপিএ 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেক এইচএসসি পয়েন্টের জন্য থাকে 8 মার্কস। তাহলে আপনি জিপিএ 1 এর জন্য পাচ্ছেন 8, তাহলে যদি আপনার জিপিএ 4 হয় তাহলে আপনার যে পয়েন্টটা আছে সেটাকে আপনি 8 দিয়ে গুণ দিবেন, যার যেটা আছে সেখানে আপনি 8 দিয়ে গুণ দিবেন, যার যেটা আছে সেখানে আপনি 8 দিয়ে গুণ দিবেন। অর্থাৎ কেউ যদি 3 পান, এসএসসি তে 3 পয়েন্ট পেয়েছেন, যদি আপনি এসএসসির স্টুডেন্ট হন, আপনি 3 পয়েন্ট পেয়েছেন, তাহলে আপনি 8 দিয়ে গুণ দিবেন। তাহলে এসএসসি তে আপনার টোটাল মার্ক আসলো যদি 4 হয় তাহলে 4 আসতে 32, আপনি পেলেন 32, ঠিক আছে। এইচএসসির মার্কস, তাহলে এখানে যদি আমরা 60কে যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাই 12, তাহলে পাই 12। এখন এই যে 3.50 এখানে আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে 12 দিয়ে গুণ করব, তাহলে 3 12 36, 36 6 42, তাহলে এখানে আমরা পাচ্ছি 42 মার্কস। এসএসসি তে পাচ্ছি 42, অর্থাৎ টোটাল আপনার হচ্ছে 74। তাহলে সেই ক্ষেত্রে মার্কস হচ্ছে 74, সেই ক্ষেত্রে মার্কস হচ্ছে 74। এখন দেখেন, আপনি 74 পেলেন, আপনার রেজাল্টে আপনি পেলেন 74, আপনার রেজাল্টে আপনি পেলেন 74, আর পরীক্ষায় আপনি পেয়েছেন 35, ঠিক আছে। তাহলে 109 পেয়েছেন। কিন্তু আপনার কোনো এক বন্ধু দেখা গেল পরীক্ষায় 74 এর জায়গায় 90 পেয়েছে, 74 এর জায়গায় 90 পেয়েছে, এবং সেও ধরে নিলাম যে পাস মার্কস 35 পেয়েছে। তাহলে 90 আর 35 তার হয়ে যাচ্ছে কত?
তাহলে সে পেয়ে যাচ্ছে 125, তাহলে তার হচ্ছে 125, কিন্তু আপনার জিপিএ কম থাকার কারণে আপনি পেয়ে যাচ্ছেন 109। এখন দেখেন, আপনিও সাবজেক্ট চয়েস দিয়েছেন যেটা, সেও সাবজেক্ট চয়েস দিয়েছে সেটাই, তাহলে চান্সটা কে পাবে? তাহলে চান্স কে পাবে? আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে চান্স কে পাবে বলেন তো? চান্স তাহলে কে পাবে? ঠিক আছে, তাহলে এসএসসি এবং এইচএসসি জিপিএ যাদের কম আছে, এসএসসি এবং এইচএসসি জিপিএ যাদের কম আছে, আজকে থেকে ভাই বই নিয়ে পড়াশোনা শুরু করে দেন। ঠিক আছে, আজকে থেকে বই নিয়ে পড়াশোনা শুরু করে দেন, কারণ তাদের এই মার্কসটাকে কিন্তু আপনাকে কি করতে হবে? ক্রস করতে হবে। ঠিক আছে, তাহলে যাদের জিপিএ ভালো আছে তার থেকে আপনাকে ভালো করতে হবে পরীক্ষায়, পরীক্ষায় ভালো করে আপনাকে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে অবশ্যই আপনি কি করবেন? পরীক্ষার জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন। যাদের জিপিএ কম আছে তারা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেন, না হলে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আপনার বৃথা চলে যাবে, অনার্সই পড়তে পারবেন না। ঠিক আছে, আবার 1 বছর গ্যাপ দিবেন, আবার পড়াশোনা করবেন। ঠিক আছে, এবার কিন্তু অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে কেউ বুঝতে পারছে না, অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরীক্ষা দিব বুঝতে পারছে না, এটাকে খুব ইজি মনে করছে যে 35 পেলেই তো চান্স। আসলে না ভাই, 35 পেলে চান্স নয়। ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে 35 পেলে চান্স নয়, চান্স হচ্ছে আপনার টোটাল মার্কসের উপরে আপনি যেখানে আবেদন করেছেন। এখন কোন কলেজে দেখা গেল 35-এ আপনি সাবজেক্ট পাবেন, আবার কোন কলেজে দেখা যাচ্ছে আপনি 70 পেয়েছেন তারপরেও সাবজেক্ট পাবেন না। যেই কলেজগুলো আমরা জানি টপ লেভেলের কলেজ, বিভিন্ন জেলায় যেগুলো টপ লেভেলের কলেজ, নাম্বার 1 কলেজ হিসেবে আপনার জেলায় যে কলেজটি আছে সেই কলেজে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষায় ভালো করতে হবে। জি, আর কে কি বলেছেন একটু দেখি। থ্যাংক ইউ স্যার, কনফিউশন গুলো অনেক ভালোভাবে বুঝায় দেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সাগর আকন ধন্যবাদ। জি, ক্লিয়ার। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, বিএমটি, মাদ্রাসা থেকে যারা পড়েছেন, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন, বর্তমানে যার যেটা প্রশ্ন আছে এখনো যদি ক্লিয়ার না হয়, সবাই যেটা বলছেন সংক্ষিপ্ত সিলেবাসে পড়বো কিনা ফুল সিলেবাসে পড়বো, সবার জন্য একটাই পরামর্শ, বাংলা ইংরেজির গ্রামার ছাড়া, বাংলা ইংরেজির গ্রামাটিক্যাল বিষয়গুলো ছাড়া বাকি সব সাবজেক্ট আপনারা শর্ট সিলেবাস পড়বেন। বাংলা ইংরেজির গ্রামাটিক্যাল বিষয় ছাড়া বাকি সব সাবজেক্ট শর্ট সিলেবাস পড়বেন। ঠিক আছে, বাংলা ইংরেজির গ্রামাটিক্যাল বিষয় ছাড়া বাকি সব সাবজেক্ট শর্ট সিলেবাস পড়বেন। স্যার মানবিক থেকে কি কি বিষয় পড়তে হবে? যে আপনি মনে হয় একটু দেরি করে ফেলেছেন, শুরুতে আমরা মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ভিডিওটা থাকবে, লাইভ ভিডিওটা সেভ থাকবে, আপনি পরবর্তীতে আরেকটু রিপিট দেখে নেবেন, পরবর্তীতে আরেকটু রিপিট দেখে নেবেন। তারপরেও বলে নিই, আপনার এইচএসসি তে যে সাবজেক্টগুলো ছিল আপনি সেই সাবজেক্টের যে কোনো 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিবেন, এবং যদি সেই সাবজেক্টগুলো থেকে না আসে সেই ক্ষেত্রে আপনি অন্য যে কোনো সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে পারবেন। তার মানে আপনি অর্থনীতি, পৌরনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ঠিক আছে, এগুলো যে কোনো সাবজেক্ট থেকে 4টা সাবজেক্ট চয়েস করে পরীক্ষা দিবেন। ইংরেজির প্যাসেজ সম্পর্কে ধারণা দেন স্যার। ইংরেজির প্যাসেজগুলো আপনাদের বোর্ড বইয়ে যে প্যাসেজগুলো আছে, আপনারা যেভাবে পরীক্ষা দিয়ে এসেছেন, এইচএসসি পরীক্ষা যেভাবে দিয়ে এসেছেন সেই রকম জায়গা থেকে আপনাদের প্যাসেজগুলো হবে। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট সেই এইচএসসি তে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়েছেন সেগুলো থেকে আপনারা পড়বেন, সেগুলো থেকে আশা করা যায় কমন পেয়ে যাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে, যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন নিচ্ছি, কারণ মোটামুটি যা দরকার ছিল আমি কিন্তু অলরেডি শুরু থেকে বলে ফেলেছি। ঠিক আছে, আমাদের যে মানবন্টনের পরিবর্তন মনে রাখতে হবে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবার জন্য সমান হয়ে গেল 20 করে, আর এদিকে সাবজেক্ট বিষয়ে থাকছে 40 মার্ক, সাবজেক্ট বিষয়ে থাকছে 40 মার্কস। এই ক্ষেত্রে যারা কমার্সের এবং বিএমটি তাদের কোনো টেনশন নাই, তারা হিসাব বিজ্ঞানের 20 এবং ম্যানেজমেন্টের 20 মার্কস পরীক্ষা দিবে, 40 মার্কস। যারা বিজ্ঞানে আছেন, বিজ্ঞানে পদার্থ, রসায়ন, জীব অথবা গণিত, পদার্থ, রসায়ন, জীব অথবা গণিত, এটার উপরে আপনারা হচ্ছে 40 মার্কসের পরীক্ষা দিবেন। তার মানে জীব অথবা গণিত বলতে আপনার জীবের যদি একটা প্রশ্ন থাকে সেটা অথবা হিসেবে গণিতের প্রশ্ন থাকবে এবং উত্তর সেম থাকবে, আপনি যেটা প্রশ্ন দাগাবেন সেটাই উত্তর হয়ে যাবে। আচ্ছা, আরো কমেন্ট করেছেন সামিয়া সুলতানা, স্যার এগ্রিকালচার স্টাডিজ থেকে কি কোশ্চেন থাকবে? এগ্রিকালচার থেকে বিগত সালে প্রশ্ন আমরা পাইনি, সেহেতু বলতে পারি যে এগ্রিকালচার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99% নেই। সেই ক্ষেত্রে আপনি এগ্রিকালচারের পরিবর্তে
অন্য আরেকটি সাবজেক্ট আপনি চয়েস করেন, সেখান থেকে পড়াশোনা শুরু করে দেন। ঠিক আছে, কারণ একটা সাবজেক্টে 10 মার্কস করে থাকবে, এটা কিন্তু কম নয়। সেই ক্ষেত্রে আপনার যদি ইতিহাস না থাকে আপনি ইতিহাস পড়েন, কারণ ইতিহাস পড়লে আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীটাও হয়ে যাবে। আর যদি ইতিহাস থাকে তাহলে অন্য ক্ষেত্রে আপনি পড়তে পারেন, পৌরনীতি পড়তে পারেন, সমাজ বিজ্ঞান পড়তে পারেন, এগুলো যে কোনো একটা নিতে পারেন। বিএমটিরা কিভাবে পরীক্ষা দিবে? মেঘলা আকাশ, একটু আগে বললাম বিএমটি এবং কমার্স যারা আছে তাদের সিলেবাস একই। এইচএসসি তে যারা কমার্স পড়ছে তাদের সিলেবাস এবং বিএমটি সিলেবাস একই হবে। ঠিক আছে, বিএমটি তে আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এখানে 60 মার্কস থাকছে এবং হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টের উপরে 20-20-40 মার্ক। ঠিক আছে, 20-20-40 মার্কস থাকছে। জি, আমার মার্ক যদি কম আসে তাহলে আবেদন প্রথম যে বিষয়টি আছে ওইটা যদি না আসে তাহলে কি পরের যে কোনো একটা বিষয় আসবে? হ্যাঁ, আপনার যেটা মার্ক আছে সেই মার্ক অনুযায়ী প্রথমে যে আবেদনটা করেছেন সেই আবেদন অনুযায়ী যদি না আসে তাহলে পরেরটা, তারপরেও যদি না আসে তাহলে তারপরেরটা, এইভাবে আসবে। এরপরেও যদি প্রথম চয়েসে না আসে তাহলে পরবর্তীতে আপনি 5টা কলেজ চয়েস দিতে পারবেন এবং সেই 5টা কলেজে যে সাবজেক্টগুলো আপনার প্রাপ্য সেই সাবজেক্টগুলো আপনি আবেদন করতে পারবেন। স্যার কোশ্চিন ব্যাংক সলভ করে দেখলাম মেইন বই থেকে তো ইংলিশ প্যাসেজ তেমনটা কমন নেই। জি, এটা ছিল আসলে 2014-15 সালের কোশ্চিন ব্যাংক আপনি সলভ করতে পারেন। ঠিক আছে, সেই 14-15 সালের সিলেবাসটা একটু ভিন্ন ছিল, আগে কিছু পরিবর্তন ছিল, সেখান থেকে কিছু পরিবর্তন হয়েছে, সেই কারণে আপনি কমন পাবেন না, এটাই স্বাভাবিক। এখন বর্তমানে যে আপনার মূল বই আছে সেই মূল বইয়ের যে সিলেবাস, ঠিক আছে, আপনার এইচএসসি যে সিলেবাস ছিল সেই সিলেবাস নিয়ে আপনি পড়াশোনা করেন, অবশ্যই কমন পাবেন। আপনি 14-15 সালের ইংরেজি বইয়ের সিলেবাস একটু ভিন্ন ছিল, ঠিক আছে, প্যাসেজ গুলো একটু আলাদা ছিল, সেগুলোর পরিবর্তন এসেছে, সেই কারণে আপনি কমন পাচ্ছেন না, এটা হওয়া স্বাভাবিক। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, আমার এক স্টুডেন্ট চলে এসেছে, হুমায়ুন কবির। ধন্যবাদ হুমায়ুন কবির, ক্লাসটি দেখছো বা বিষয়টা সম্পর্কে জানছো, নিজেরও কাজে লাগতে পারে অথবা অন্য কাউকে জানাতে সুবিধা হতে পারে। তাহলে আর যদি কারো কোনো কিছু জানার থাকে, আমার মনে হয় আজকের যে বিষয়টা সবার মনে হয় এই বিষয়ে যে কনফিউশন ছিল, আমরা কিভাবে পড়বো, কি পড়বো, কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, হ্যাঁ, এবং এই যে মান বন্টনের পরিবর্তন হচ্ছে, আসলে কি হচ্ছে না হচ্ছে, সেই বিষয়গুলো মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি। যদি সবার ক্লিয়ার থাকে তাহলে আলোচনা এখানেই শেষ করতে চাই। দেখেন, যারা দেখছেন সবার যদি ক্লিয়ার থাকে তাহলে ডান লিখেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ বিষয়টি ক্লিয়ার, স্যার আবেদন করার শেষ ডেট কবে? মেঘলা আকাশ, আবেদন করার শেষ ডেট, ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সার্কুলার গুলোতে গুরুত্ব দেওয়া উচিত। আপনি যে আবেদন করবেন, আবেদন করার আগে আপনার অবশ্যই সার্কুলারটা পড়তে হবে যে আপনার যোগ্যতা আছে কিনা, আপনার জিপিএ আছে কিনা, ঠিক আছে, আপনি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে সেগুলো সব ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে, সেই হিসেবে আপনি আবেদনের ডেটটা যদি দেখেন তাহলে খুবই ভালো হয়। যাই হোক, আপনার আবেদনের ডেট অলরেডি একজন বলে দিয়েছে 3/20, তার মানে মার্চের 20 তারিখ পর্যন্ত আছে। তবে অবশ্যই বলবো এই 20 তারিখের অপেক্ষায় থাকবেন না, কারণ সার্ভার যে কোনো সময় প্রবলেম হতে পারে, আগেই করবেন। ঠিক আছে, আপনার হাতে এখন সময় আছে, আপনি এখনই করে ফেলবেন। মনে করেন যে আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী 10 তারিখ বা 12 তারিখ, ঠিক আছে, এই সময়গুলোতে আপনি করে ফেলবেন। আমি কোনো প্রস্তুতি নেই নাই, কিভাবে কি করব বুঝতে পারছি না। আপনি আমাদের পেজের সাথে থাকেন এবং আমাদের এক্সাম ব্যাচ বর্তমানে চালু রয়েছে, মাত্র 490 টাকায় আপনি সকল সাবজেক্টের প্রস্তুতিমূলক পরীক্ষা দিতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অ্যাক্সেপ্ট লেকচার শিট রয়েছে। যদি কারো মনে হয় যে কি বই পড়বো কি পড়বো, সেই ক্ষেত্রে যদি কনফিউশন কারো থাকে তাহলে অবশ্যই আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেপ্ট লেকচার শিটও সংগ্রহ করতে পারেন, অ্যাক্সেপ্ট লেকচার শিট সংগ্রহ করে নিতে পারেন। জি স্যার, আমাদের ইংলিশ গ্রামার গুলো একটু যদি পড়াইতেন। হ্যাঁ, আমাদের ইংরেজি স্যার আছেন, তিনি সপ্তাহে একটি করে ক্লাস নেন। হ্যাঁ, তিনি সপ্তাহে একটি করে ক্লাস নেন, অবশ্যই ক্লাসগুলো দেখবেন, দেখলে গ্রামাটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার হবে।
আমার মনে হয় এতক্ষণে যা কিছু আলোচনা করেছি সবাই সবকিছু বুঝতে পেরেছেন, এবং যারা বুঝতে পারেননি এখনো, যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা শুরু থেকে আবার এই ক্লাসটি দেখবেন। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদের সাথে মেইনলি আলোচনাই ছিল যে আজকে আমরা ম্যান টু ম্যান আলোচনা করব, আপনাদের যা প্রবলেম আছে সেগুলো নিয়ে কথা বলবো। যদি আপনাদের এখনো মনে হয় যে আমি পরবর্তীতে জয়েন করেছি, তারা অবশ্যই শুরু থেকে আরেকবার এই লাইভ ক্লাসটি দেখে নেবেন, তাহলে আপনাদের আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে বিষয়গুলো আপনাদের জানার দরকার ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সবাই পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।